কাফা নেশনস কাপ 2025-এ গতকাল ভারত ওমানকে, যাদের ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে 79, ভারতের থেকে 54 ধাপ এগিয়ে থাকা দলকে 31 বছর পরে আবার হারালো। সেই 1994 সালে ভারত ওমানকে হারিয়েছিল 4-1 গোলে। তারপর এই প্রথমবারের জন্য ওমানকে তারা আবার হারাতে পারলো। আর প্রথমবারের জন্য কাফা নেশনস কাপ খেলতে গিয়ে সবচেয়ে বেশি র্যাঙ্কিং থাকা, অর্থাৎ নিচের সারির একটা দল তৃতীয় স্থানে শেষ করলো, যেখানে এই মুহূর্তে ফাইনাল খেলছে ইরান এবং উজবেকিস্তান, যারা অলরেডি 2026 ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। সেখানে ভারত তৃতীয় স্থান শেষ করলো। নো ডাউট ভারত এই ম্যাচটা ভালো খেলেছে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে আফগানিস্তান লাস্ট যে ম্যাচটা খেলেছে আফগানিস্তানের সঙ্গে, তার থেকে অন্তত ভালো খেলেছে। তবে এইটা আন্ডার-23 যে ম্যাচ দলটা, ভারতীয় দলটা এই মুহূর্তে এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলছে, তাদের সাইড এফেক্ট কিনা সেটা কিন্তু বলা মুশকিল। 120 মিনিটের এই ম্যাচটা নাটকীয়তায় মরা ছিল। কখনো ওমান এগিয়েছে তো কখনো ভারত এগিয়েছে। তবে গোটা ম্যাচের যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, তবে এই খেলাটা হয়েছে কিন্তু ভারতের ডিফেন্স বনাম ওমানের অ্যাটাকিং থার্ডের। এবং এখানে দেখা যাচ্ছে যে ওমানের বল পজিশন ছিল 69%, সেখানে ভারতের বল পজিশন ছিল মাত্র 31%। যেখানে ওমান টার্গেটেড শট নিয়েছে 7টা, সেখানে ভারত শট নিয়েছে মাত্র 5টা, যার মধ্যে ওমানের অন টার্গেট শট ছিল 4টে, সেখানে ভারতের 5টার মধ্যে অন টার্গেট শট ছিল 3টে। এবং ওমান কর্নার পেয়েছে 3টে, ভারত কর্নার পেয়েছে 1টা। তবে গোটা যদি এই কাফা নেশনস কাপে ভারত যে 4টে ম্যাচ খেলেছে, সেই 4টে ম্যাচের যদি আমরা সামারি দেখি, তবে সেক্ষেত্রে দেখা যাবে যে 106 নম্বরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে 2-0 গোলে ভারত জিতেছিল, যেখানে গোল করেছিলেন ভারতের 2 ডিফেন্ডার আনোয়ার আলী এবং সন্দেশ ঝিঙ্গন। এরপর 20 নম্বর ফিফা র্যাঙ্কিংয়ে থাকা ওয়েস্ট এশিয়ার জায়ান্ট ইরানের বিপক্ষে ভারত 88 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থাকলেও পরবর্তীতে ভারত খেয়ে হারিয়ে ফেলে সেখানে কিন্তু 3-0 গোলে ইরানের কাছে হারে। এরপর 3 নম্বর ম্যাচে, যেটা আফগানিস্তানের সঙ্গে, যাদের ফিফা র্যাঙ্কিং 161, সেই ম্যাচে ভারত যেভাবে ছড়িয়েছিল, যে ড্রটা করেছিল, সেটা সত্যি চোখে দেখা যায় না। কিন্তু এরপর 79 র্যাঙ্কিংয়ে, ফিফা র্যাঙ্কিংয়ে থাকা ওমানের বিপক্ষে ভারত আজকে কিন্তু দারুণ খেলেছে, এটুকু অন্তত বলতে হবে। পুরো এক্সট্রা টাইম পর্যন্ত 1-1 ছিল এবং এখানে প্রথম ডিফেন্ডার ছাড়া ভারতের কোনো একটা উইঙ্গার উদান্তা সিং গোল করে ভারতকে সমতায় ফেরায়। পরবর্তীতে গুরপ্রীতের হাত ধরে ভারত কিন্তু এই কাফা নেশনস কাপে তৃতীয় স্থানে শেষ করে। ওমানদের ম্যাচ যদি দেখা যায়, তবে সেখানে কিন্তু মূলত লড়াইটা হচ্ছিল ভারতের ডিফেন্স বনাম ওমানের অ্যাটাকিং থার্ডের। আর আজকের ম্যাচে ভারতের ছাংতে ক্লাব ফুটবলের যে পজিশনে খেলে, সেই রাইট উইংয়ে আজকে খেলতে নামায় ছাংতে কিন্তু দারুণ দারুণ সুযোগ ক্রিয়েট করছিল। 38 মিনিটে তার সুযোগে, তার যে শটটা, তার যে ক্রস সে ভাসিয়েছিল, সেখানে বিক্রম প্রতাপের হেডটা কিন্তু মিস হয়ে গেল। কিন্তু বিক্রম প্রতাপ যে ধরনের প্লেয়ার, মাঠের মধ্যে 100% দেওয়ার চেষ্টা করে এবং প্রত্যেকটা বলের জন্য যেভাবে লড়াই করে, আমি বলবো এই প্লেয়ারটা যেন মাঠে যে যতক্ষণ থাকে পুরো 90 মিনিট 100% কিংবা 200% দিয়েও খেলার চেষ্টা করে। কিন্তু ভারতের সেই নাম্বার 9 আবারও ধেড়ালো। ইরফান এক্সট্রা টাইমে সবচেয়ে ভালো একটা সুযোগ পেয়েছিল, কিন্তু বল কন্ট্রোল করে সেই সুযোগটাও হেলায় হারালো। যদিও প্রথমার্ধে 26 মিনিটে ওমান সবচেয়ে সহজতম সুযোগটা পেয়েছিল, কিন্তু সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারেনি। ভাগ্য ভালো যে ভারত এই প্রথমার্ধটা গোলশূন্য ড্র রেখে মাঠ ছাড়তে পেরেছে। এরপর সেকেন্ড হাফে যখন বিক্রম প্রতাপের জায়গায় জিতিন মাঠে নামলো, তখন কিন্তু ভারতের 2 উইং সচল হতে শুরু করলো। বাম দিকে জিতিন এবং ডান দিকে ছাংতে বারবার ওমানের ডি বক্সে চলে যাচ্ছিল। কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে ভারতের সেই খেই হারানোর যে রোগটা, সেটা কিন্তু এই ম্যাচেও আরও প্রকট হয়ে উঠল। লেফট উইং থেকে বল ক্রস করছে, ডান দিকে কেউ ধরতে পারছে না, ডান দিক থেকে ক্রস করছে তো গোল লাইনে অতিক্রম করে চলে যাচ্ছে। আর ফাইনাল থার্ডের কথা যত কম বলা যায় সেটাই তো ভালো। কিন্তু এর মধ্যে 56 মিনিটের মাথায় ইরানের 10 নম্বরের ইয়ামাদি যে ডান পায়ের আউট স্টেপ দিয়ে যেভাবে গোলটা করলো, একদম গুরপ্রীতের বাম দিকের পোস্ট ঘেঁষে বলটা জালে জড়িয়ে গেল। গুরপ্রীতের সত্যিই কিছু করার ছিল না। আর এই ম্যাচে মহেশকে যে ইরফানের শ্যাডো হিসেবে খেলানো হচ্ছিল, নাম্বার 9-এর শ্যাডো হিসাবে, সেটা কিন্তু এই গোটা টুর্নামেন্টে খেলানো হলো, তাতে কিন্তু খুব একটা কার্যকরী বলে আমার অন্তত মনে হলো না। নো ডাউট মহেশ খুব ভালো প্লেয়ার, বল কন্ট্রোল ভালো, বল নিয়ে আগে বেরোতে পারে, ফাউল অন করতে পারে, সব ভালো। কিন্তু যে প্লেয়ারটা ক্লাব ফুটবলে কোনোদিন এই পজিশনে খেলেনি, তাকে এই পজিশনে মানিয়ে নিতে এখন এসে সেটা কিন্তু বেশ একটা ডিফিকাল্ট ব্যাপার বলে আমার মনে হচ্ছে। তবে এক্সট্রা টাইমে 114 মিনিটের মাথায় ভারতের মনবীর সিং জুনিয়র যে সুযোগটা পেয়েছিল, ভারত এই যে 4টে ম্যাচ খেলেছে কাফা নেশনস কাপে, তার মধ্যে সব থেকে সহজতম সুযোগ পেয়েছিল, কিন্তু সেই বলটা সামনে শুধু গোলকিপার ছিল, তার গায়ে মেরে দিল।
যাই হোক 81 মিনিটে যখন উদান্তা নামলো ইরফানের জায়গায়, রাহুল ভেকের ক্রস এবং সেখান থেকে দানিশ ফারুকের ফ্লিক হেড, তারপর সেই হেডে উদান্তা গোলটা করার পরে ভারত কিন্তু সমতায় ফিরল এবং গোটা ম্যাচটার শেষে কিংবা এক্সট্রা টাইমের শেষে 120 মিনিটের শেষে 1-1 থাকার পরে ম্যাচ টাই ব্রেকারে গড়ালো, যেখানে গিয়ে ভারতের প্রথম দুজন গোল করলো ছাংতে এবং রাহুল ভেকে। ওমানেরা ক্যাপ্টেন এবং 14 নম্বর জার্সিধারী তারা কিন্তু বলটা উড়িয়ে দিল, গোলে রাখতে পারলো না। কিন্তু 3 নম্বরে গিয়ে আমাদের আনোয়ার আলী যে গোটা ম্যাচে আপনার ডিফেন্সে একা লিড নিয়ে লড়েছে এবং এই ডিফেন্সে রাহুল ভেকে বলুন, ভালপুয়া বলুন, আনোয়ার আলী বলুন কিংবা মোহাম্মদ উবাইস, পরবর্তীতে রোশন যেভাবে এসে ফাইটটা করেছে তা কিন্তু দুর্দান্ত। পরবর্তীতে সুরেশও মাঝমাঠে চলে এলো, দানিশ ফারুকও দুর্দান্ত খেলেছে, নিখিল প্রভুও ভালো খেলেছে এবং উইংয়ের যদি বলেন জিতিন এমএস, বিক্রম প্রতাপ এবং আপনার ছাংতে, এছাড়া আর সত্যি বলার মতো কিচ্ছু নেই। আর সব থেকে যদি এই ম্যাচটাতে এই পেনাল্টি শুট আউটে টাই ব্রেকারের সব থেকে বেস্ট গোল বলেন, আমার যেটা অন্তত মন থেকে ভীষণ আমি খুশি হয়েছি সেটা হচ্ছে জিতিনের পেনাল্টিটা দেখে। দুর্ধর্ষ, গোলকিপারকে বাম সাইডে ফেলে দিয়ে ডান সাইড দিয়ে একদম বল গড়াতে গড়াতে গোলে ঢুকে গেল। কিন্তু এরপরে আসলো সবচেয়ে মজার ঘটনা, যে দুজন প্লেয়ার গোল করলো ফিল্ড গোল সেট পিচে, ভারতও সেট পিচে গোল করেছে, ইরানও সেট পিচে গোল করেছে, কুইকে একটা সেট পিচ থেকে। ইরানের 10 নম্বর ইয়ামাদি এবং ভারতের 15 নম্বর উদান্তা দুজনেই কিন্তু এই টাই ব্রেকারে দুজনেই গোল করতে পারেনি। উদান্তা বলটা উড়িয়ে দিল বার পোস্টের উপর দিয়ে, অন্যদিকে ইয়ামাদির বলটা গুরপ্রীত সেভ করলো। আর ভারত প্রথমবারের জন্য কাপা নেশনস কাপ খেলতে এসে 3য় স্থানে জায়গা করে নিল। এটা সত্যিই একটা বড় পাওয়া। কিন্তু যত তাড়াতাড়ি ভারত এই অ্যাটাকিং থার্ডে, ফাইনাল থার্ডে ডিসিশন মেকিংয়ের জন্য প্রপার একটা নাম্বার 9কে ইনক্লুড করতে পারবে তত ভারতের মঙ্গল। কারণ দেখুন এই ওয়েস্ট এশিয়া বা ইস্ট এশিয়ার যে সমস্ত বড় বড় টিম আছে তাদের বিরুদ্ধে আমরা যদি খেলতে যাই, আমরা গোটা ম্যাচে কিন্তু 2 থেকে 3টের বেশি সুযোগ পাবো না। সেই 2 থেকে 3টে সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। তবে হ্যাঁ, কাপা নেশনস কাপের মতো এরকম একটা বড় টুর্নামেন্টে খালিদ জামিল কিন্তু সসম্মানে উতরে গেলেন। এই খালিদ জামিল বলুন কিংবা আন্ডার 23-র নৌশাদ মুসা বা সিনিয়র মহিলা দলের ক্রিসপিন ছেত্রী বা এছাড়াও ক্লিফোর্ড মিরিন্ডা, বিবিয়ানো ফার্নান্ডেজ, সঞ্জয় সেন কিংবা মহেশ গাউলির মতো ভারতীয় কোচ, এদেরকে অবশ্যই আরও বেশি বেশি করে ভারতীয় দলে ইনক্লুড করা উচিত, ভারতীয় প্লেয়ারদেরকে। দেখুন এই যে ভারতের মধ্যমানের বা এভারেজ যে প্লেয়ারগুলো, তাদের থেকে বেস্ট আউটপুট কিভাবে বের করতে হবে, এই কম মশলা সহযোগে ভালো রান্না কিভাবে করা যাবে, সেটা কিন্তু এদের চেয়ে ভালো কেউ জানবে না। কারণ এরা এই প্লেয়ারদের এবিলিটি জানে, এরা এই প্লেয়ারদের মেন্টালিটিটা জানে। ফলে আমার মনে হয় এই ভারতীয় কোচদের আরও বেশি বেশি করে সুযোগ দেওয়া উচিত। তা সে আইএসএলের ক্লাব বলুন, আই লিগের ক্লাব বলুন কিংবা জাতীয় দলে, প্রত্যেকটা জায়গায় যদি ভারতীয় দলের কোচ আসে এবং তাদের মাইন্ডসেটটা এক জায়গায় হয়। নৌশাদ মুসার ছেলেরা আন্ডার 23 যে লেভেলের ফুটবলটা খেলছে, তাতে তো মনে হচ্ছে যে এই আন্ডার 23 ছেলেরা কোনো ইউরোপিয়ান একটা টিম। কিভাবে হলো? আসলে নৌশাদ মুসা এই আন্ডার 23 দলের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে অ্যাটাকিং মানসিকতার 10 জন হলে গেলেও যেন অ্যাটাকিং মানসিকতায় তারা খেলে, সেই মন্ত্রটা তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছেন। তাই আমি বলবো যে ভারতীয় কোচদের আরও বেশি বেশি করে যেন সুযোগ দেওয়া হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, এই ম্যাচে, এই ভারত এবং ওমান ম্যাচে আপনার সবচেয়ে বেস্ট কোন প্লেয়ারটাকে মনে হয়েছে? গুরপ্রীতের কথা বাদ দিয়ে বলছি, গুরপ্রীত তো নো ডাউট ভালো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কিন্তু বাকি কোন প্লেয়ারটাকে আপনার মনে হচ্ছে যে নিজেদের পুরো এফোর্ট দিয়ে খেলার চেষ্টা করেছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার কি মনে হয় একটা প্রপার নাম্বার 9 কি ভারতের দরকার নয়, এবং আইএসএল বা আই লিগের প্রত্যেকটা ক্লাবে একজন ভারতীয় স্ট্রাইকার খেলানোটা বাধ্যতামূলক করা উচিত কিনা, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। ধন্যবাদ।